হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব লিজেন্ড অব দ্য ব্লু সি কোরিয়ান ড্রামাটির 12 নম্বর পর্ব। এর প্রথম 11টি পর্ব ইতোমধ্যে আমি এক্সপ্লেন করেছি। সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দ্য এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম জলপরি বাড়ি থেকে চলে গিয়ে একটি স্পা সেন্টারে আশ্রয় নেয় এবং জুনজে অনেক খোঁজার পর শেষমেশ তাকে খুঁজে পায়। এরপর তাদের মধ্যে আবার সবকিছু ঠিকঠাক হয়ে গিয়ে তারা একটি সুন্দর জায়গায় আসে, কিন্তু সেখানে ডিটেকটিভ হং জুনজেকে দেখতে পেয়ে তাকে গ্রেপ্তার করে। এখানে জলপরি জুনজের গ্রেপ্তার হওয়ার ব্যাপারটা জানতো না, সে নিরিবিলি সেখানেই অপেক্ষা করছিল। তো জুনজে গাড়ির মধ্যে যখন হং এর মুখে মাদিয়ং নামটি শোনে তখন সে বুঝতে পারে মাদিয়ং তার জন্য এখানে এসেছে। তার তখন জলপরির জন্য চিন্তা হয়। সে হংকে অনেক রিকোয়েস্ট করে জলপরিকে একটু ফোন করার জন্য, সাথে সে মাদিয়ং এর ব্যাপারটাও বলে। ফলে হং জুনজের ফোন থেকে জলপরিকে ফোন করলে দেখা যায় জলপরি নিরাপদে এখনো সেখানে দাঁড়িয়ে আছে। জুনজে তাকে একটি ট্যাক্সি নিয়ে বাড়ি চলে যেতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত জলপরি মাদিয়ং এর ট্যাক্সিতে ওঠে। ট্যাক্সিতে ওঠা মাত্রই সে তাকে অজ্ঞান করে ফেলে। জুনজে যেহেতু তখন লাইনে ছিল তাই সে বুঝতে পারে জলপরি এখন মাদিয়ং এর কবজায়। ফলে জুনজের অনেক রিকোয়েস্টে হংরা মাদিয়ং এর ট্যাক্সি খুঁজতে থাকে। জুনজে তাকে বিভিন্নভাবে সাহায্য করে, কারণ বাটপার হওয়ার সুবাদে এখানকার সকল রাস্তা তার চেনা। তো খুঁজতে খুঁজতে তারা একটি পরিত্যক্ত হসপিটালে চলে আসে, যে হসপিটালে মাদিয়ং আগে ট্রিটমেন্ট নিত। আর সত্যি মাদিয়ং জলপরিকে নিয়ে এখানে এসেছিল। সে তাকে বন্দি করে ড্রামে পানি ভরতে থাকে, কারণ স্বপ্নে শিমচংকে সে জলপরি রূপে দেখেছে, তাই সে নিশ্চিত হতে চায় শিমচং আসলেই জলপরি কিনা। তো জুনজেরা সেই হসপিটালে এসে আলাদা আলাদা ভাবে জলপরিকে খুঁজতে থাকে। এদিকে মাদিয়ং এর পানি ভরা হয়ে গেলে সে যখন জলপরিকে পানিতে নামানোর জন্য ধরতে যায় তখন জলপরি বলে, আমাকে যদি স্পর্শ করো তাহলে আমি তোমার সমস্ত স্মৃতি ভুলিয়ে দেব, তখন তুমি পাগলের মতন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। মাদিয়ং তার কথা শুনে জলপরি সম্পর্কে অতীতের বেশ কিছু স্মৃতি তার মনে পড়ে যায়। সে তখন স্মৃতি হারানোর ভয়ে জলপরিকে সেখানে রেখে পালিয়ে যায়। এরপর জুনজে সেখানে এসে জলপরিকে উদ্ধার করে। তারপর সে জলপরি এবং হংদেরকেও নিয়ে তার বাড়িতে আসে। এরপর প্রথমে জলপরিকে বিশ্রাম নিতে বলে সে হং এর সাথে কথা বলে। তেইও হংকে মাদিয়ং এর বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখায় এবং তাকে ধরার জন্য তারা সাহায্য করবে বলে জানায়। ফলে আপাতত হং জুনজেদের অ্যারেস্ট না করে তাদের সাহায্য নিয়ে মাদিয়ংকে ধরার সিদ্ধান্ত নেয়। তো যাই হোক, রাতে যখন জুনজে ঘুমাতে যায় তখন জলপরি সারা রাত ধরে বিভিন্ন কথা ভাবতে থাকে। জুনজে তাকে ভালোবাসে কিনা, তাকে বিয়ে করবে কিনা, ইত্যাদি ইত্যাদি। আর জুনজে যেহেতু তার মনের কথা শুনতে পাচ্ছিল তাই তারা দুইজনই সারা রাত ঘুমাতে পারে না। এদিকে আমরা দেখি জুনজের সৎ মা তার বাবার চোখের ওষুধগুলো পাল্টে দিচ্ছে, ফলে তার চোখের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তাই এখন তিনি তার সকল সহায় সম্পত্তি জুনজের নামে উইল করে দিতে চাই, যে বিষয়টা চিহুন শুনে ফেলে। অন্যদিকে দেখা যায় জিনজু কাংসেহি মানে জুনজের সৎ মাকে রেস্টুরেন্টে ডেকে অনেক ভালো ভালো খাবার খাইয়ে তাকে পটানোর চেষ্টা করে। মানে বড়লোক মহিলাদের হাত করতে পারলে তাদের কোম্পানিতে ইনভেস্ট করে সে লাভবান হতে পারবে, যেমনটা সে জুনজেকে খাতির করছিল। তো এখানে সে ড্রিঙ্কস করে মাতাল হয়ে কাংসেহিকে যা তা করে বলে। এখানে তার মুখ থেকে আমরা একটি বিষয় জানতে পারি, জুনজের আসল মা এবং সৎ মা নাকি একই স্কুলে পড়তো, মানে দুইজন বান্ধবী ছিল। কিন্তু টাকার লোভে কাংসেহি তাকে ঠকিয়ে তার হাজবেন্ড বা জুনজের বাবাকে বিয়ে করে। তো জিনজুর এমন উল্টাপাল্টা কথা শুনে কাংসেহি সেখান থেকে চলে যায়। এদিকে পরের দিন চাষিয়া আসে জুনজের বাসায়। সেখানে তারা সবাই মিলে বেশ খাওয়া দাওয়ার আয়োজন করে। জলপরি সেখানে চাষিয়ার থেকেও অনেক সুন্দর পোশাক পরে এবং জুনজের সাথে একদম গা ঘেঁষে থাকে। জলপরির নতুন পোশাকে সুন্দর দেখতে লাগায় তেইও আবার তার একটি ছবি তোলে, কিন্তু চাষিয়া ভাবে সে হয়তো তার ছবি তুলেছে। তো চাষিয়ার পর জলপরিকে আলাদা রেখে বলে, তুমি আবার ফিরে এসেছো? জলপরি বলে, হ্যাঁ, ফিরে তো আসতেই হবে, জুনজে নিজে আমাকে ফিরিয়ে এনেছে। চাষিয়াটা শুনে অনেক কষ্ট পায়। সেই কষ্টে সে একটি বারে গিয়ে ড্রিঙ্কস করে এবং তেইওকে সেখানে আসতে বলে। তেইও আসলে সে তার নিজের একটি ছবি তাকে দিয়ে বলে, ওভাবে সবার সামনে কেউ ছবি তোলে? আমাকে বললেই তো আমি দিতাম। এরপর সে জুনজে সম্পর্কে অনেক কথা বলে, যে সে তাকে কতটা ভালোবাসে, কিন্তু জুনজে তাকে বাদ দিয়ে শিমচংকে বেশি কেয়ার করছে। এজন্য সে অনেক ড্রিঙ্কস করে মাতাল হয়ে জুনজেকে ফোন করে অনেক কান্নাকাটি করতে থাকে। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি চাষিয়ার ভাবি যে কাংসেহিকে উল্টাপাল্টা বলেছিল তার মাতলামো কেটে গেলে সে বুঝতে পারে যে সে কতটা ভুল করে ফেলেছে। সে তখন দ্রুত কাংসেহির সাথে দেখা করে তার কাছে ক্ষমা চায়। এরপর দেখা যায় কাংসেহি জুনজের বাবাকে নিয়ে চোখের ডাক্তার কাছে নিয়ে আসে।
ডাক্তার তার চোখ দেখে বলে চোখের অবস্থা আরো খারাপ হয়ে গেছে, এখন সার্জারি না করলে সে পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে। এখানে দেখা যায় ঠিক এই হসপিটালেই জুনজের আসল মা আসে তার প্রেসার চেক করতে। সে দূর থেকে জুনজের বাবা মানে তার স্বামীকে দেখতে পায়। তার স্বামী তার দিকে তাকাচ্ছিল, তবে চোখের সমস্যার কারণে সে তাকে দেখতে পারছিল না। এরপর কাংসেহি তাকে নিয়ে চলে যায়। জুনজের মা তখন ভাবতে থাকে একসময় এই কাংসেহি তার কাছে অসহায়ের মতন এসেছিল তার স্বামীর অফিসে একটি চাকরির জন্য, আর এখন সেই অসহায়ের মতন রয়েছে। এদিকে কাংসেহি যে তার স্বামীর ওষুধ পাল্টে তাকে আরো অসুস্থ করে ফেলছে এটা চিহন দেখে ফেলে। সাথে তার সৎ বাবা যে তাকে বাদ দিয়ে জুনজের নামে সবকিছু লিখে দিতে চাচ্ছে এটা ভেবে তার অনেক খারাপ লাগে। দুঃখে সে ড্রিঙ্কস করে জুনজেকে ফোন করে বলে তোমার বাবাকে বাঁচাও জুনজে, আসল বাবা যার বাঁচানোর দায়িত্ব তার। তো জুনজে কি পারবে তার বাবাকে বাঁচাতে? বাঁচানোর কথা বলতে কি কাংসেহি তাকে একদম ধীরে ধীরে শেষ করে ফেলতে চলেছে? এইরকম প্রশ্ন রেখেই 12 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায়, তাই ভালো খারাপ যাই লাগুক আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডের কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।